এখনো বিক্ষোভ করছেন আহত ব্যক্তিরা, দিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগান। বৈষম্য বিরোধীদের সভায় সিদ্ধান্ত, সরকারের সঙ্গে সম্পর্ক হবে দ্বন্দ্বের। অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকলো, প্রশ্ন মঈন খানের। এবং সর্বশেষ জানাবো, রাজশাহীতে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণকারী বাপ্পি ঢাকায় গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এখনো বিক্ষোভ করছেন আহত ব্যক্তিরা, দিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা। আজ বুধবার রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় বসে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। আহত ব্যক্তিরা বলছেন, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করতে হবে, দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়বেন না তারা। অন্য উপদেষ্টারা গেলে তাদের সামনে দাবি দেওয়া তুলে ধরবেন। আহত ব্যক্তিরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় আগারগাঁও থেকে শ্যামলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজট তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে আজ সকালে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির খোঁজখবর নিয়ে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাচ্ছিলেন। এ সময় হাসপাতাল ভবনের সামনে তিনি চিকিৎসাধীন আহত ব্যক্তিদের বিক্ষোভের মুখে পড়েন। উপদেষ্টা সবার সঙ্গে দেখা করে নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। এই আহত ব্যক্তিদের কারো হাতে কারো পায়ে ব্যান্ডেজ লাগানো, কেউ ক্র্যাচে ভর্তি আসেন, কেউ আসেন হুইল চেয়ারে করে। তারা উপদেষ্টার গাড়ির সামনে পথ আটকে দাঁড়ান, কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন। তাদের মধ্যে দু একজনকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে উঠতে দেখা যায়। তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। অদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টা অন্য একটি গাড়িতে চলে যান। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হাসপাতালে আসা যুক্তরাজ্যের হাইকমিশনার এই পরিস্থিতির মুখোমুখি হন। পরে তিনিও অন্য একটি গাড়িতে হাসপাতাল থেকে চলে যান। বৈষম্য বিরোধীদের সভায় সিদ্ধান্ত, সরকারের সঙ্গে সম্পর্ক হবে দ্বন্দ্বের। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, প্ল্যাটফর্মের আগামী রূপরেখা এবং সমন্বয়কদের মধ্যে সমন্বয় বৃদ্ধি নিয়ে সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে উপদেষ্টা নিয়োগ ইস্যু নিয়ে ধোঁয়াশা, সরকারের কোনো সিদ্ধান্তে না থেকেও সমালোচনার শিকার হওয়া, সারা দেশে সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ না রাখা সহ দেশের নানা ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমন্বয়করা। সর্বোপরি সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক দ্বন্দ্বের হবে এমন সিদ্ধান্তে উপনীত হন সবাই। তারা সরকারের ভালো কাজের প্রশংসা করবেন এবং মন্দ কাজের সমালোচনায় সরব থাকবেন। সভা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এ সময় জানানো হয়, ফারুকীর ব্যাপারে তারা নেতিবাচক মনোভাব পোষণ করেন। তার ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। অন্যদিকে শেখ বসিরের ব্যাপারে কোনো জবাব আসেনি। তার ভাইয়েরা ফ্যাসিবাদের দোসর হলেও আওয়ামী সময়ের বসির নিগৃহীত হয়েছেন। তবে যেহেতু নিয়োগ হয়েছে, ফলে তাদের পর্যবেক্ষণে রাখবেন তারা। উপদেষ্টাদের কিভাবে নিয়োগ হয় এমন প্রশ্নের জবাবে জানানো হয়, ডক্টর ইউনূস ছাড়া বাকি উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে জানানো হয়নি। ফলে এই বিষয়ে তারা জানেন না। সরকারের নানা বিতর্কিত কাজের জন্য সমালোচনার শিকার হওয়ার অভিযোগ করেছেন কয়েকজন সমন্বয়করা। এটির সমাধান প্রকল্পে সরকারের কর্মকাণ্ড নিয়ে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং নেগোসিয়েশনের জন্য একটি সেল গঠন সিদ্ধান্ত হয়, যেখানে তারা নানা সিদ্ধান্ত নিয়ে জবাবদিহিতা দেবেন। সভা সূত্রে আরও জানা যায়, বৈঠকে উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে আবেগঘন বক্তব্য দেন আব্দুল হান্নান মাসুদ। তার বক্তব্যে তিনি বলেন, মানুষ কোনো দলের জন্য আন্দোলনে আসেনি। তারা শেখ হাসিনাকে হটিয়ে একটি নতুন বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আমাদের আহ্বানে রাস্তায় নেমে এসেছিলেন। মানুষ আমাদের বিশ্বাস করেছে। সেই জায়গায় আমাদেরকে একত্র এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের পরস্পরের সম্পর্ক বাড়াতে হবে। কয়েকজন সমন্বয়ক অভিযোগ করেন, প্রশাসনের কেউ তাদের গোনে না। ডিসি, ইউএনও সহ প্রশাসন নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করেছে, কিন্তু মানুষের সমালোচনার ভাগিদার হতে হচ্ছে তাদের। এই ব্যাপারে তারা ক্ষোভ জানান। আবার অনেকে বিএনপির বিরুদ্ধে আধিপত্য বিস্তারের অভিযোগ দেন। আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। তারা বলেন, সবাই মনে করে আমরা এতদিনে বহু টাকার মালিক হয়েছি, অথচ আজকের একটি সভা হলো যেখানে আসার ভাড়াও নিজের পকেট থেকে দিতে হচ্ছে। আর্থিক বিষয় আছে 4 সদস্যের আহ্বান কমিটির কাছে। জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, কারো থেকে 5 টাকা খাওয়ার প্রমাণ কেউ দেখাতে পারবে না।
পারলে যে কোনো শাস্তি তিনি মেনে নেবেন। এসব গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, অনেকে নানা জায়গায় সমন্বয়ক পরিচয় নিয়ে সুবিধা ভাগিয়ে নিতে চান। সুবিধা না পেলে বলেন, আমি কি আন্দোলন করি নাই? আন্দোলনের দোহাই দিয়ে অন্যায্য সুবিধা চাওয়া অযৌক্তিক। সমন্বয়ক মাহিন সরকার বলেন, আন্দোলনে বাপেরা ছেলেদের ঠেলে দিয়েছে, তাদের মৃত্যুর মুখে ঠেলে সফল হওয়ার পর প্রশ্ন তুলেছে, বাপের আগে ছেলে হাঁটতে চায় কেন? এমন প্রশ্ন তোলা যৌক্তিক নয়। তিনি দ্রুত আহ্বান কমিটিকে বর্ধিত করার কথা জানান। সভা সূত্রে আরও জানা যায়, সংবিধান পুনর্লিখন ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরানোর ব্যাপারে কয়েকজন প্রশ্ন তোলেন। তবে এই ব্যাপারে খোলাসা কোনো জবাব আসেনি। এটা নিয়ে সামনে কাজ হবে বলে জানানো হয়। এছাড়া জনগণের সঙ্গে যোগাযোগ করার জন্য সেল, মিডিয়ার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার জন্য সেল, প্ল্যাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য প্রস্তুত এবং সেই মোতাবেক কাজ করতে গবেষণা সেল সহ একাধিক সেল গঠনের সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকল? প্রশ্ন মঈন খানের। গত 19 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। শিগগিরই মন্ত্রিপরিষদ এই সংক্রান্ত অধ্যাদেশ জারি হতে পারে। অধ্যাদেশটি জারি হলে দেশের কোনো আদালতে বৈধতার প্রশ্ন তুলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ বা বাতিল করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্তই বর্তমান সরকারের মেয়াদ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। এই অধ্যাদেশকে ইনডেমনিটি আইন বলে অভিহিত করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্তর্বর্তী সরকারের কাজের বৈধতার জন্য নতুন আইনের তৈরির প্রসঙ্গ টেনে মঈন খান বলেন, এই সরকার একটি আইন করতে যাচ্ছে। আমার কাছে মনে হয় এটি একটি ইনডেমনিটি অ্যাক্ট। 100 দিন পর এসে কেন অন্তর্বর্তী সরকারকে এই আইন পাশ করতে হচ্ছে? সরকারের মনে কেন ভয় ঢুকলো? কেন ইনডেমনিটি আইন করতে হবে? এই আইন নিয়ে আমি শঙ্কিত। এই সরকার জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়েই তারা ক্ষমতায় আছে। এখানে আইনের প্রশ্ন বাধ্যবাধকতা মাত্র। বুধবার রাজধানীর মোমেনবাগে দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেসি অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা জানান। ছাত্র জনতার বিপ্লবের 100 দিন শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি। এতে সভাপতিত্ব করেন দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিস চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকার। অন্তর্বর্তীকালীন সরকারকে সব বাধা পাশ কাটিয়ে জনগণের ভোটের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে তারা যত দ্রুত এগিয়ে যাবে ততই দেশের জন্য মঙ্গল। আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের 100 দিন ও ছাত্র জনতার বিপ্লবের 100 দিন সম্পূর্ণ ভিন্ন। 5ই আগস্ট বাংলাদেশে একটি অভূতপূর্ব বিপ্লব সংঘটিত হয়েছে। গত 5ই আগস্ট গণভবন দখল করে বাংলাদেশের মানুষ তার অধিকার পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছে। 5ই আগস্ট ছিল সত্যিকারের জনগণের বিপ্লব। ছাত্রদের উদ্দেশ্যে মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের চরিত্র ও মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে। 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলন বিশ্বের ইতিহাসে স্থান পাবে। বিপ্লব হয়, প্রতি বিপ্লব হয়, ঘাত প্রতিঘাত থাকবে, বাধা বিপত্তি থাকবে, আলোচনা সমালোচনা হবে, তার মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, 71 সালে সরকার গঠনের সময় আমরা একটি ভুল করেছিলাম। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম। তখন একটি রাজনৈতিক দল সাড়া দেয়নি। সেই একই রাজনৈতিক দল গত 15 বছর ধরে লুণ্ঠন করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সেই মহেন্দ্রাক্ষণ আবারও নতুনভাবে উদ্ভাসিত হয়েছে। ব্যক্তি ও দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতিকে আগে রিস্টোর করতে হবে। ফ্যাসিস্ট থেকে গণতন্ত্র তৈরি করতে যা যা করা প্রয়োজন তা করা দরকার। সব সংস্কারই অন্তর্বর্তী সরকার করতে হবে কেন? অধিকাংশ সংস্কার করবে নির্বাচিত সরকার। সর্বশেষ 3 উপদেষ্টা নিয়োগ দেওয়ার ছেলে খেলার মতো মন্তব্য করে তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাই যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক দলগুলোই ছাত্রদের ভূমিকার স্বীকৃতি দিয়েছে। বর্তমান সরকার আমাদের সরকার, এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কিছু নাই। এই সরকার আমাদের প্রতিপক্ষ না। নির্দিষ্ট সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে এমন আশা ব্যক্ত করে সাকি বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে সরকার পরিচালনা করলে জনগণের সঙ্গে দিন দিন দূরত্ব তৈরি হবে। সর্বশেষ উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল, না হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সংস্কারগুলো করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জোনায়েদ সাকি। প্রিয় দর্শক,
এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।